আজকে আপনাদের জানাবো অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের আত্মজীবনী বই থেকে তাঁরই বর্ণনার কিছু ঘটনার কথা। তপন সিংহ আর উত্তম কুমারের কথা বলে আমি শেষ করতে পারবো না। যত বলি মনে হয় কিছুই বলা হলো না। আমাকে গড়ে নিয়েছিলেন তপন সিংহ। অতিথি দেখলে তো আমারও চোখে জল আসে। সব কৃতিত্বই এই মহান পরিচালকের। তারপরেও অনেক ছবি করেছি তপনদার সঙ্গে, আপনজন, এখনই, হাটে বাজারে, গল্প হলেও সত্যি, একটার পর একটা। একবার শুটিংয়ের সময় তপনদা বললেন, লুক অ্যাট মি। আমার চোখের দিকে তাকিয়ে সংলাপ বলো। দেখতে চাই কতবার আমার চোখে চোখ রেখে তুমি কথা বলছো। এর জন্যে চাই কঠিন অনুশীলন। আমি চেষ্টা করেছিলাম অনেকক্ষণ, কিছুটা পেরেছিলাম বোধহয়। তপনদার মতো একই কথা আমাকে বলেছিলেন উত্তম কুমার। তাকে তো দাদা বলেই ডাকতাম। একদিন দাদা বললেন, এই শটটা আমার চোখে চোখ রেখে দে, দেখতে চাই কেমন পারিস। শোন, চোখে চোখ রেখে অভিনয় করতে সবাই পারে না। একটু চেয়েই অন্যদিকে চোখ সরিয়ে নেয়। এটা তো পালিয়ে যাওয়া। অভিনয়ে পালিয়ে যাওয়া মনোবৃত্তি থাকলে শিল্পী হওয়া যায় না। আয়নার দিকে তাকিয়ে দিনের পর দিন প্র্যাকটিস করবি। সিনেমার অভিনয় কিন্তু জন্মেও মোছা যাবে না, থেকে যাবে। যতটুকু কাজ করবি মনটা সুচাগ্র করে করবি। তপনদা একবার বলেছিলেন, একজন অভিনেতা হলো মনে প্রাণের সৈনিক। যেভাবে সৈনিকরা নিজের শরীরকে সুস্থ রাখে, একজন অভিনেতাও তাই করতে হয়। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হয় অভিনেতাকে। এইসব কথা আমার জীবনে ঈশ্বরের কথার মতো ছিল। উত্তম কুমারকে দেখেছি অভিনয়ের জন্য কী ডেডিকেশন। শুটিংয়ের সময় মগ্ন থাকতেন চরিত্রে, কোনো গাফিলতি সহ্য করতেন না। দুই পুরুষ ছবিতে একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে উত্তম কুমারের সঙ্গে আমার একটা দীর্ঘ অংশ ছিল, যা একটা শট। এই শটটা নেওয়া হয়েছিল, আমি দেওয়াল থেকে একটা ফটো ফ্রেম খুলে নিয়ে যাব। দাদার সংলাপ, অরুণ তুমি ওটা নিয়ে যেতে পারো না, তুমি নেবে না, ওটা দেওয়ালেই থাকবে। আমারও বড় ডায়লগ, দাদার সঙ্গে চাপানুতর। আমি ফটো ফ্রেমটা খুলছি, দাদা বাধা দিলেন। কাড়াকাড়ির সময় ছবির ফ্রেমের একটা অংশ দাদার বুকে খুব জোরে লেগে যায়। উনি শটের মধ্যেই অস্ফুট আওয়াজ করে ওঠেন। আমি প্রবল আতঙ্কে অপরাধবোধে নিজেই শটটা কাট বলে ফেলে দাদার কাছে ছুটে গেলাম। বললাম, দাদা খুব লেগেছে। উত্তম কুমার ফ্লোর ভর্তি লোকের সামনে চিৎকার করে রেগে উঠে বললেন, কে তোকে শটটা কাটতে বলল? হ্যাঁ, খুব জোরেই আমার বুকে লেগেছে, কিন্তু সেটা কি এই সিনটার চেয়েও বড় ব্যাপার? সিনটা কি দারুণ এগোচ্ছিল। এটা কি করলি তুই? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে, আমার চোখে জল। একটু পরে ঠান্ডা হলেন দাদা। একটা চেয়ারে মাথা নিচু করে বসে রইলেন খানিকক্ষণ। তারপর কাছে ডাকলেন, বললেন, এই যে ঘন্টা চারেক ধরে তোকে এত রিহার্সাল করালাম, এই তার ফল। শরীর চুলোয় যাক, অভিনয়ের সময় সেটা কিছুই নয়, তুই বুঝিস না? পরিচালক সুশীল মুখোপাধ্যায় একটু ব্রেক নিতে বললেন। দাদা দুটো কফির অর্ডার দিলেন। বললেন, স্ক্রিপ্ট হাতে আমার মেকআপ রুমে আয়। গেলাম। আবার রিহার্সাল। ঘণ্টাখানেক বাদে আবার ফ্লোরে এলাম। শ্যুট হলো, কিন্তু আমি কান্নায় ভেঙে পড়ে দাদার পা জড়িয়ে ধরে বললাম, এই শটটা আমার পছন্দ হয়নি, আর একবার এই সিনটা করতে চাই। উত্তম কুমারকে এমন একটা ভয়ঙ্কর কথা বলা চারটিখানি ব্যাপার নয়, কিন্তু এমন একটা অধিকার দাদাই আমাকে দিয়েছিলেন। প্রায় 400 ফিটের শট। তখন তো সেলুলয়েড, দৈর্ঘ্যটা কম নয়, খরচও যথেষ্ট। কিন্তু পরিচালকের সঙ্গে আলোচনা করে দাদা আবার শট শুরু করলেন আমাকে নিয়ে। শট শেষ হলে আমার মাথায় হাত দিয়ে আদর করলেন। বললেন, অভিনেতা অভিনেত্রীদের ভেতরের কষ্টটা কেউ দেখে না, তাদের কথা কেউ ভাবে না। এমন ভুল আর করিস না, উত্তম কুমার হলেও না। এমন একজন মানুষকে গুরু না মেনে উপায় আছে? দাদা থেকে থেকে লেগ পুলিংয়ের কথা প্রায় বলতেন, কারণ প্রথম জীবনে এত বেশি লেগ পুলিংয়ের শিকার হয়েছেন যে জীবনে এত প্রতিষ্ঠিত মানুষটির মধ্যে সেই আতঙ্ক বা ক্রোধ কোনোটাই যেন ভুলতে পারেননি, হয়তোবা ভুলতে চাননি। কাজের ফাঁকে হঠাৎ একদিন বললেন, তুই যেই আরেকটু নাম পাবি, হাতের সংখ্যায় একটু বেশি ছবি আসবে, অমনি শুরু হবে মাছি ভনভনানি। হঠাৎ দেখবি বিনা আমন্ত্রণে গিজগিজ করছে তোর চারপাশে তোর তথাকথিত শুভার্থীরা।
তাদের মধ্যে এক আধটা চামচেও জুটে যাবে। হয়তো কোথাও তুই কথা বলতে না চাইলেও ওরাই তোর হয়ে কথা বলবে বা লোককে তাদের পছন্দ মতো উত্তর বা মতামত জানিয়ে দেবে। হয়তো সেখানে তুই তোর কোনো বক্তব্যই জানাতে চাস না। এইভাবেই শুরু হয় ভুল বোঝাবুঝি। ওদের বক্তব্য তোর বক্তব্য বলে ছাপানো হবে। পাবলিক তাতে ভুল বুঝবে, নিজের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে লোক বুঝে মেলামেশা করবি। আবার দেখবি হয়তো কিছু লোক হাফ সিনিয়র হাফ ইন্ডাস্ট্রির লোক, মানে আধা ইন্ডাস্ট্রির লোক, পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রির লোক হয়ে ওঠবার যোগ্যতা পায়নি, অথচ দীর্ঘদিন ধরে টুকটাক কাজ করে যাচ্ছে। তাদের তরফ থেকে লেগ পুলিংটা বেশি আসে। হয়তো দুম করে বলে বসলো, এই যে ভাই, আজকাল আর আমাদের সঙ্গে কথা বলো না, তোমার পায়া ভারী হয়ে গেছে না? পুরনো আড্ডায় আর আসার সময় পাও না? আমাদের লাঞ্চ খাওয়াও বা এক প্যাকেট সিগারেট আনিয়ে দাও ইত্যাদি। দেখ, এই আবদারগুলো এক আধবার সহ্য করা যায়। যখন একটা প্র্যাকটিস হয়ে যায় তখন তুই ওদের এড়িয়ে চলতে বাধ্য হবি। আর তারপরেই কিছু ছোট বড় মানুষকে নিয়ে দল ভারী করে শুরু হবে লেগ পুলিং। পরবর্তীকালে সেটা একদম ফ্লোরের মধ্যে গিয়ে হয়তো পৌঁছতে পারে, যেটা তোর কাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সেদিকে মন না দিয়ে এক মনে নিজের কাজ করে যাবি। কাজ নিয়ে ব্যস্ত থাকলে এরা তোর কাছে পৌঁছতে পারবে না। সেটা 1968 সাল। বন্যার ত্রাণের সাহায্যে মুম্বাই ও বাংলার শিল্পীদের নিয়ে ইডেনে একটা প্রদর্শনী ম্যাচ হয়েছিল। খেলার ধারাবিবরণী দিয়েছিলেন বিখ্যাত কমল ভট্টাচার্য। মুম্বাইয়ের শিল্পীদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন রাজ কাপুর সহ শশী কাপুর, শক্তি সামন্ত, বিশ্বজিৎ, সঞ্জীব কুমার, দারা সিং, বি.আর. চোপড়া প্রমুখ। এসেছিলেন মালা সিনহা, সিমি, অনেকেই। বাংলা দলের নন প্লেয়িং ক্যাপ্টেন ছিলেন উত্তম কুমার। মাঠে নেমেছেন কিন্তু শরীর খারাপের জন্য খেলেননি। আমাদের দলে স্বরূপ দত্ত, দিলীপ মুখার্জি আর আমি খুব ভালো বল করেছিলাম। খেলেছিল উত্তম কুমারের ছেলে গৌতমও। আমার বলে পরপর দুটো ছক্কা মারলেন রাজ কাপুর। ওভারটা শেষ হতেই দাদা বললেন, গুড লেন্থ স্পটে বল দে। বুঝলাম দাদা খেলাটা ভালোই বোঝেন, এবং আমার গুড লেন্থ বলে এগিয়ে এসে আবার ছক্কা মারতে গিয়ে বোল্ড আউট হলেন রাজ কাপুর। দর্শকরা উল্লাসে ফেটে পড়লেন, আর গ্রেট শোম্যান রাজ কাপুর এগিয়ে এসে আমার হাতের সঙ্গে হাত জড়িয়ে ওপরে তুলে ধরলেন। আবার হাততালি শুরু হলো গ্যালারি জুড়ে। আমি 3টে উইকেট পেয়েছিলাম। রাজ কাপুর ছাড়াও শশী কাপুর আর জয় কিষেনকে আউট করেছিলাম। প্রচণ্ড পিটিয়ে ব্যাট করে 32 রান করে আহত হয়ে মাঠে ছাড়লাম। আরও রান করতে না পেরে মন খারাপ। উত্তম কুমার এগিয়ে এসে আমার পিঠ চাপড়ে বললেন, মন খারাপ করছিস কি রে? রাজ কাপুরকে বোল্ড আউট করেছিস তুই, মনে রাখিস। কষ্টের মধ্যেও হেসে ফেলেছিলাম সেদিন। এই না হলে উত্তম কুমার, এই না হলে আমার দাদা। এমন একজন দাদা তো গুরুই থাকেন সারা জীবন।